ওকে, রেকর্ডিং স্টার্ট হয়েছে। তো স্যার ওই বললেন যে লেকচারে কি কি করতে হবে, কি কি ইম্পর্টেন্স করছেন ওইগুলা কোথায় স্যার হচ্ছিল করছেন বিএলসি তে? বিএলসি তো করছি, গুগল ক্লাসরুমে আমি আপলোড করে দিয়েছি। আমি কিন্তু 2 জায়গায় আপলোড করছি। ঠিক আছে, তুমি ক্লাসরুমটা চেক করো অথবা তুমি বিএলসিও চেক করতে পারো, 2 জায়গাতে আপলোড করা আছে আমার। ওকে, তো বন্ধ করি। ও আচ্ছা, বিএলসি থেকে বেরিয়ে গেছি। আচ্ছা গাইস, একটু কষ্ট করে বিএলসি তে সব ক্রিয়েট করা আছে, তোমরা জাস্ট একটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ঠিক আছে, ওটা দিয়ে দিলেই হবে। সবাই আমি 2টা পর্যন্ত টাইম দিয়ে রাখছি, যে যখন পারো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, সবাই একজন বা 2জন যারা তোমরা এখানে আসো, আমাদেরকে বলছে কি তোমাদের সাথে একটা ডিসকাশন ফোরাম করতে। তো আমি আসলে মানে জোরপূর্বক ডিসকাশন ফোরামে কি দিব আমি জানি না। হ্যাঁ, তো আমি দেখো, আমাদের যদি বিএলসির কোর্সে তুমি যাও, সেখানে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইজ ইট ভিজিবল? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখানে জি স্যার। দেখো এই যে আমাদের যে অ্যাটেন্ডেন্সটা যে জায়গায় থাকে, অ্যাটেন্ডেন্সের নিচে একটা আছে সিএসি 423 ডিসকাশন নামে একটা ফোরামের লিংক ক্রিয়েট করা। এখানে গেলে এখানে আমি একটা কোয়েশ্চেন দিয়ে রাখছি। ঠিক আছে, হোয়াট আর সাম অফ দি রিয়েল টাইম কনস্ট্রেন্টস অফ এমবেডেড সিস্টেম। ঠিক আছে, এখানে যে যে পারো একটা রিপ্লাই দিবা। ঠিক আছে, আসলে আমি জানি না হাউ ইট ওয়ার্কস, এখন পর্যন্ত আমি দেখি নাই। ঠিক আছে, বাট আমি জাস্ট দেখতে যাচ্ছি যে তোমরা হচ্ছে এই যে এখানে অ্যান্সার করবা। অলরাইট, এখানে প্রবাবলি যে রিপ্লাই দেওয়ার একটা অপশন আছে, বুঝছো? ওখানে গেলে রিপ্লাই এর থ্রুতে তোমরা সবাই একটা এটার অ্যান্সারটা দিবা। অলরাইট, এটা কোনো মার্কিং কিছু না, এটা হচ্ছে আমাদেরকে শো করতে হবে ড্যাফোডিলকে যে না, আমরা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ক্লাস নিচ্ছি। এন্ড দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। সো তোমরা হচ্ছে এখানে দিবা, রিপ্লাই যে তোমরা তোমাদের রিপ্লাইটা দিবা। অলরাইট, হোয়াট এভার ইউ ফিল লাইক। বাট দয়া করে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিও না। দেখো এই যে ড্যাফোডিল এখানে একটা টার্নেটিন আইডি দিছে, যে এখান থেকে তুমি আসলে মানে চেক করতে পারবা যে কে কারটা কপি করছে, মানে প্ল্যাগারিজম চেক করে আর কি আলটিমেটলি। সো ওইটাই, যে তোমরা হচ্ছে সবাই একটু কষ্ট করে এখানে ঢুকে অ্যাটেন্ডেন্সটা তো দিবাই, আর আগের দিনের এই কোয়েশ্চেনটা রিপ্লাইটা দিবা। ঠিক আছে, যখন পাবে। ওকে, তো আমরা লেকচারটা স্টার্ট করি। Sorry. তো আল্লাহ, কি হচ্ছে? আমি তো এটা কখনো ইউজ করি না। ওকে, তো আই গেস সবাই আসছো, সবার কাছে আমার স্ক্রিনটা ভিজিবল। কোয়েশ্চেন আমি আমার মতো পড়ায় যাব। ঠিক আছে, আর কোয়েশ্চেন যদি থাকে মেক শিওর আনমিউট করে আমাকে কোয়েশ্চেনটা করতেছো। ঠিক আছে, এনি টাইম কোয়েশ্চেন করতে পারো, আমার কোনো প্রবলেম নাই। ইন্টারাপ্ট করে কোয়েশ্চেন করতে পারো, ইটস ফাইন। ঠিক আছে, সো লেট আস বিগিন। তো এটা হচ্ছে মূলত ইন দিস লেকচার দেয়ার আর 3 পোর্শনস এন্ড দিস ইজ দি ফার্স্ট পোর্শন, যেখানে হচ্ছে আমরা উই আর গোনা টক অ্যাবাউট দি ইন্ট্রোডাকশন টু মাইক্রো কন্ট্রোলার এন্ড আদার বেসিক কম্পোনেন্টস। ঠিক আছে, তো আমরা যখন আগের দিন একটু ঘাটাঘাটি করতেছিলাম আগের লেকচারটাতে, ওখানে কিন্তু আমরা পড়ছিলাম যে মাইক্রো প্রসেসর একটা জিনিস, মাইক্রো কন্ট্রোলার একটা জিনিস। মাইক্রো কন্ট্রোলার যদি আমি সহজ বাংলায় বলি, সেটা হচ্ছে যে ছোটখাটো কাজ করার জন্য যেই প্রসেসরটা আমাদের প্রয়োজন হয় সেটাকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলি। ঠিক আছে, সো আমরা এখন ওই ছোটখাটো কাজ করার যে প্রসেসর সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো ইফ উই প্রসিড, আমাদের ফার্স্ট হচ্ছে এখানে লেকচারের অবজেক্টিভ, এটা তো আসলে পড়ার কিছু নাই। ঠিক আছে, তো দেখো, হোয়াট ইজ মাইক্রো কন্ট্রোলার? মাইক্রো কন্ট্রোলার একটা আইসি, যেটা একটা এমবেডেড সিস্টেমের অংশ। ঠিক আছে, মাইক্রো কন্ট্রোলার কি? মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা আইসি, যেটা হচ্ছে একটা এমবেডেড সিস্টেমের অংশ। হ্যাঁ, তো এই মাইক্রো কন্ট্রোলারে সিপিইউ থাকে, র্যাম থাকে, রম থাকে, আইও পার্টস থাকে। ঠিক আছে, আইও পার্টস থাকে অ্যাজ ওয়েল অ্যাজ টাইমার্স থাকে। ঠিক আছে, আমাদের পিসিতে কিন্তু সিপিইউ, র্যাম, রোম, ইনপুট আউটপুটের পোর্টস, তো এগুলো থাকে। টাইমারটা কিন্তু আমরা কখনো বলি না, কিন্তু সাধারণত আমাদের পিসির ভিতরেও দের ইজ আ টাইমার দেয়ার। অলরাইট, টাইমার যখন থাকে তখন
ওই একটা পালসে সে তার কাজকে অ্যাচিভ করে। টাইমারের ওয়ান সিঙ্গেল পালসে আমাদের পিসি কিন্তু ভ্যারিয়াস কাজ অ্যাচিভ করে। দ্যাটস ওয়াই আমরা বলি এত গিগাহার্টজ, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ইজ 1/টাইম। রাইট, ওই টাইমটাই হচ্ছে এই টাইমার থেকে আসে। এই যে গিগাহার্টজ গুলো আমরা বলি, আমরা যে প্রত্যেকটা হার্ডওয়্যার, আমরা যে তোমার আমাদের যে মাইক্রো প্রসেসর, যেটা আমাদের পিসির প্রসেসরকে যে আমরা বলি যে এত গিগাহার্টজ, এই গিগাহার্টজ এর ক্যালকুলেশনটা কিন্তু আসে হচ্ছে একটা টাইমার থাকে আমাদের। ওই টাইমারটার ওই টাইম থেকে আমরা f = 1/t ক্যালকুলেশন করে আমরা হচ্ছে গিগাহার্টজ এর ভ্যালুটা অবটেইন করি, ঠিক আছে? সো বেসিক্যালি একটা নতুন জিনিস তোমরা শিখলা আজকে, যে আমাদের কম্পিউটারে সিপিইউ থাকে, র্যাম থাকে, রম থাকে, ইনপুট আউটপুট থাকে, টাইমার থাকে, অ্যাজ ওয়েল এজ মেমোরি ডিভাইস, দ্যাট ইজ স্টোরেজ, ঠিক আছে? এখানে হয়তো তোমার রম বলতে তাই বোঝাচ্ছে, ঠিক আছে? সো সিপিইউ, র্যাম, রম, আইও পোর্টস আর টাইমার থাকে। আচ্ছা, এখন মাইক্রো কন্ট্রোলারকে ডিজাইন করা হয়েছে টু এক্সিকিউট অনলি আ সিঙ্গেল স্পেসিফিক টাস্ক। মাইক্রো কন্ট্রোলারকে ডিজাইন করা হয়েছে একটা সিঙ্গেল স্পেসিফিক টাস্ককে অ্যাচিভ করার জন্য, ঠিক আছে? এর জন্যই মাইক্রো প্রসেসর হচ্ছে ছোট এবং অনেক সিম্পল, ঠিক আছে? তো মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ছোট অ্যান্ড সিম্পল। তো আমরা যদি আবার একটু রিভিউ করি এই স্লাইডটাতে, মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা আইসি যেটা এমবেডেড সিস্টেমের ভেতরে পাওয়া যায়। এটাতে তোমার সিপিইউ থাকে, র্যাম থাকে, রম থাকে, আইও পোর্ট থাকে আর টাইমার থাকে। এটা দিয়ে আমরা শুধু একটা সিঙ্গেল কাজকে অ্যাচিভ করি বা পারফর্ম করি। আর এই মাইক্রো কন্ট্রোলারটা সাধারণত ছোট হয় এবং খুবই সিম্পল হয়। এটার আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল হয়, অলরাইট? সো এখানে ওরা একটা জেনারেল ডায়াগ্রাম দিচ্ছে যে এই যে চিপ, এটার ভিতরে মাইক্রো প্রসেসর আছে, রম আছে, র্যাম আছে, ইনপুট আউটপুট পোর্ট আছে, ঠিক আছে? ইনপুট আউটপুট পোর্ট গুলাই কিন্তু এই পিন, অলরাইট? সো এখানে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার নিয়ে কথা বলছে, যে আমরা যে মাইক্রো কন্ট্রোলারটা আছে। তারপর এখানে কেউ কোনো কোয়েশ্চেন করছো? Someone please give me the BLC link. Oh, someone please give Ali Haidar Raju the BLC link. যাই হোক, তো আমরা এখন আবার চলে যাই আমাদের লেকচারে। যে দেখো, মাইক্রো কন্ট্রোলার হচ্ছে তোমার, এই যে আমরা যে মাইক্রো কন্ট্রোলার বা টিপিক্যাল যে মাইক্রো কন্ট্রোলারটা ইউজ হয়, এটা হচ্ছে তোমার Atmel ATmega 328P, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টিপিক্যাল মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা, ATmega 328P is a high performance yet low power consumption 8-bit AVR microcontroller that is able to achieve the most single clock cycle execution of 131 powerful instructions. আচ্ছা, যদি সহজ বাংলায় বলি, এটা আসলে তোমাদের পড়া লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা আমাদের মাইক্রো কন্ট্রোলার, যেটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়, সেটা এখানে বলা আছে। এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ফ্রম মডেল ATmel 8Mega 328P। এটা হচ্ছে খুবই হাই পারফরমেন্স দেয় এবং এটার পাওয়ার কনজাম্পশন খুবই লো থাকে, ঠিক আছে? এটা হচ্ছে 8-বিট AVR মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? এখন AVRটা হচ্ছে, আমি যদি একটু বলি, এটা হচ্ছে একটা কোম্পানি বলা যায়। ইটস আ কোম্পানি অর আ ব্র্যান্ড টাইপের জিনিস, যেটা হচ্ছে তোমার মানে খুব একটা আজব নাম, এলফ এলফ ইগল বোগান ওয়ার্ড, মানে এটা রাশিয়ান নাম, ঠিক আছে? সো এই 8-বিট AVR হচ্ছে একটা, ধরো একটা কোম্পানি যারা হচ্ছে মাইক্রো প্রসেসর বানায়, যেমন ইন্টেল ইজ আ কোম্পানি, রাইট? চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো 8-বিট AVR মাইক্রো কন্ট্রোলার, দ্যাট ইজ AVRটা হচ্ছে একটা ইন্টেলের মতো একটা চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার তৈরি করে। হ্যাঁ, এটা একটা সিঙ্গেল ক্লক সাইকেলে 131টা পাওয়ারফুল ইনস্ট্রাকশন পারফর্ম করতে পারে, ঠিক আছে? এবং এটাতে তোমার অ্যাডভান্স রিস্ক আর্কিটেকচার ইউজ করছে। রিস্ক আর্কিটেকচারটা আমরা একটু মানে আলাপ করছিলাম, যে রিস্ক আর্কিটেকচারটা সাধারণত তোমাদের কম্পিউটার আর্কিটেকচারে পড়ানো হয়। রিস্ক ইজ নোন অ্যাজ রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার মূলত সাধারণত তোমরা কম্পিউটার আর্কিটেকচারই পড়বা, যে একটা সার্টেন ক্লক সাইকেলে কতগুলা কাজ করবে একটা প্রসেসর,
সেটা আসলে এই আর্কিটেকচারটা ডিফাইন করে। যেহেতু এটা রিডিউসড ইনস্ট্রাকশন সেট, তার মানে একটা ক্লক সাইকেলে রিস আর্কিটেকচার যেই প্রসেসরটা ইউজ করবে সেই প্রসেসরটা একটা সাইকেলে মোটামুটি কম্পারেটিভলি টু অ্যাডভান্স কম্পিউটার তার আসলে কম পার ফাংশন বা কম ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করবে। অলরাইট, আচ্ছা, সাধারণত এই মাইক্রো কন্ট্রোলারটা তোমার আরডুনো ফিও, আরডুনো উনোতে ইউজ করে, ঠিক আছে। আমাদের কিন্তু আরডুনো ফিও আছে, আরডুনো উনো আছে, আরডুনো ন্যানো আছে, ঠিক আছে। আরডুনো ন্যানোতে সাধারণত এই যে 328 না, 328 এর জায়গায় আসলে 168টাও ইউজ করা হয়। এর জন্য আসলে আরডুনো ন্যানোর কথাটা এখানে লেখে নেই, কিন্তু আরডুনো ন্যানোতেও আমরা এই মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করি। কিন্তু মেনি কেসেস আছে যেখানে আসলে এই স্পেসিফিক মানে মডেলটা ইউজ করে না। অলরাইট, এই জন্য আরডুনো ন্যানোর কথাটা এখানে লেখে না। ওকে, সো আমরা এখন আরেকটু আলাপ করি এটা নিয়ে। এখন এটা একটু ইম্পর্টেন্ট যে এই যে মাইক্রো কন্ট্রোলারটা, এটা আসলে যদি আমি বলি যে এটা হচ্ছে ইন জেনারেল মাইক্রো কন্ট্রোলারের কিছু ফিচার বলা যায়, ঠিক আছে। এটাতে হাই এন্ডিউরেন্স নন ভলাটাইল মেমোরি সেগমেন্ট আছে, ঠিক আছে। এটার মানেটা কি? এটার যে এই যে মেমোরি সেগমেন্ট আছে এটার মানে কি? আচ্ছা গাইস, তোমরা কি আমার সাথে আসো? মানে আর ইউ হিয়ারিং মি আউট নাকি আমার নেটের সমস্যা হয়েছে? জি স্যার। স্যার আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাই হোক, তো আচ্ছা, তো এই মাইক্রো কন্ট্রোলারটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার হাই এন্ডুরেন্স নন ভলাটাইল মেমোরি সেগমেন্ট আছে। তার মানে হচ্ছে ইন সিস্টেম সেলফ প্রোগ্রামেবল ফ্ল্যাশ প্রোগ্রাম মেমোরি। এটা একটা মেমোরি আছে যেটাকে তুমি প্রোগ্রাম করতে পারবে। অবভিয়াসলি আমি যদি একটা মাইক্রো কন্ট্রোলার নেই, আমি যদি একটা তোমার আরডুনো কিনে, আমার তো সেটাকে প্রোগ্রাম করার মতো মেমোরি থাকতে পারে, রাইট? যে মেমোরিতে আমি কোড আপলোড করতে পারবো। সো অবশ্যই এটার একটা প্রোগ্রামেবল মেমোরি আছে। প্রোগ্রামিং লগ ফর সফটওয়্যার সিকিউরিটি, সফটওয়্যার সিকিউরিটি এনশিওর করার জন্য যেন কোনো কারণে এখানে সফটওয়্যারটার যে আমরা কোডগুলো আপলোড করব সেটা যেন কোনোভাবে অল্টার না হয়, সেটার জন্য একটা প্রোগ্রামিং লকের ব্যবস্থা আছে, ঠিক আছে। তো প্রোগ্রামিং লক দিয়ে আমরা যেই সফটওয়্যারটা এখানে এক্সিস্ট করে সেটাকে আমরা সিকিউর করতেছি। আর এই মাইক্রো কন্ট্রোলারের মেমোরিটা প্রোগ্রামেবল, ঠিক আছে। পেরিফেরাল ফিচার, দ্যাট ইজ তোমার খুঁটিনাটি এক্সট্রা যে খুঁটিনাটি বলতে হচ্ছে তোমার যেগুলো তুমি কানেক্ট করবা, পেরিফেরালস। আমাদের কম্পিউটারের পেরিফেরাল কি? আমাদের কিবোর্ড, আমাদের মাউস। তো তুমিও ওকে যেভাবে কানেক্ট করবা, এইটার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আলাপ করতেছে, যে এটার হচ্ছে 2 বিট টাইমার কাউন্টার আছে, ঠিক আছে। 16 বিট, দুইটা 8 বিট টাইমার আছে, একটা 16 বিট টাইমার আছে, টেম্পারেচার মেজারমেন্ট করার মতো জায়গা আছে, আর ইউএসএআরটি আছে। ইউএসএআরটি মানে হচ্ছে ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, ঠিক আছে। এটার কাজটা কি? এটাও তোমাদের হয়তোবা আর্কিটেকচারের পড়ার কথা, যে এটার কাজ হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাসলি তোমার কাজগুলা করা। মানে অ্যাসিনক্রোনাসলি, ধরো এই যে স্টেপ 1 এর পরে স্টেপ 2 হবে, কিন্তু ধরো আমি স্টেপ 1 এর পারফরমেন্সও করতেছি, স্টেপ 2 এর পারফরমেন্সও করতেছি, কিছুটা পাইপলাইনিং এর উদাহরণটা এখানে আসে, ঠিক আছে। যে এইটাতে তোমার এই যে তোমার এই মাইক্রো কন্ট্রোলারে তার কি কি আলাদা আলাদা ডিভাইস ভেতরে থাকে। দুইটা 8 বিট টাইমার থাকে, একটা 16 বিট টাইমার থাকে, টেম্পারেচার মেজারমেন্টের একটা মডিউল থাকে, আর একটা প্রোগ্রামেবল ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার থাকে, ঠিক আছে। এটা কি জানার দরকার নাই, জাস্ট মাথায় রাখো যে তোমার ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস ট্রান্সমিটার থাকে, আর একটা ওয়াচ ডগ টাইমার থাকে। এখানে আসলে এটা আলাদা হওয়ার উচিত ছিল, বাট সেটা তারা একসাথে দিয়েছে। তো কি কি থাকে দেখো, 2 বিট, দুইটা 8 বিট টাইমার থাকে, একটা 16 বিট টাইমার থাকে, টেম্পারেচার মেজার করার একটা হার্ডওয়্যার ডিভাইস থাকে, আর একটা ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস কি ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস, আচ্ছা এটা আমি লিখে দিব না, আমি যখন দিব ওখানে লিখে দিব, ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার থাকে, আর একটা ওয়াচ ডগ টাইমার থাকে। ওয়াচ ডগ টাইমারটা হচ্ছে, তুমি যদি চিন্তা করো আমরা যে এটাকে কি বলে, ধরো ওই যে আমরা বলি না সিস্টেম রিকভারি আমাদের কম্পিউটারের, তো এই ওয়াচ ডগ টাইমারটা হচ্ছে সিস্টেম রিকভারির ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে, ঠিক আছে। আমরা যখন আমাদের পিসি ধরো অনেক ঝামেলা করতেছে, আমরা চিন্তা করি কি যে একটা সার্টেইন টাইমে আবার আমরা রিকভার করি, রাইট? ওই দিন এতটা সময় আমরা আবার সিস্টেমটাকে রিকভার করে নিয়ে যাই, যে হ্যাঁ ওই দিন এতটা সময় যে পিসিতে যেরকম ছিল সেরকম আবার আমাকে করে দাও। সে যে মেমোরিটাতে সে যে রেখে দিছে, স্টোর করে রেখে দিছে, যে হ্যাঁ ওই দিন এতটায় আমার পিসিটা ঠিক ছিল, আর এখন আমি সিস্টেমটাকে ওই সময়তে আবার রিকভার করতেছি। তো এই কাজটা, এই যে টাইমিং এর কাজটা, এটা হচ্ছে ওয়াচ ডগ টাইমার করে,
ঠিক আছে? সো আমরা এই স্লাইডে আসলে কি দেখলাম, দুইটা বৈশিষ্ট্য দেখলাম, একটা হচ্ছে এটার মেমোরি সংক্রান্ত আর একটা হচ্ছে এটার ভেতরে আলাদা পেরিফেরাল সংক্রান্ত। মেমোরি সংক্রান্ত কি, মেমোরিটাকে তুমি প্রোগ্রাম করতে পারবা, মেমোরিটার সফটওয়্যারকে তুমি প্রোটেক্ট করতে পারবা। আর আলাদা ভেতরে যে আলাদা পেরিফেরাল থাকে তার মধ্যে কি কি থাকে, দুইটা 8 বিট টাইমার, একটা 16 বিট টাইমার, একটা টেম্পারেচার মেজার করার মেশিন, একটা প্রোগ্রামেবল ইউএসএআরটি, আর একটা হচ্ছে ওয়াচডগ টাইম। ঠিক আছে, এই 5টা জিনিস তোমার পেরিফেরালসে থাকে। অলরাইট, ইউনিক ফিচার কি কি, ইউনিক ফিচার এটার আছে। ঠিক আছে, পাওয়ার অন রিসেট। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে পাওয়ার অন রিসেট, রিসেট করলে জিনিসটা তোমার মানে পাওয়ার, সরি ভুল বলছি, যখন তুমি অন করবে তখন সবকিছু অটোমেটিক রিসেট হয়ে যাবে। রিসেট বলতে হচ্ছে সব মুছে যাবে না, যা ছিল সব তার ইনিশিয়াল স্টেটে চলে আসবে, ইনিশিয়াল স্টেট। ঠিক আছে, আইটারেশন সব জিরো হয়ে যাবে। ধরো তুমি একটা কম্পিউটেশন করতেছো, i is equal to 0, হ্যাঁ, তুমি তোমার ধরো কম্পাইলারকে ক্লোজ করে দিছো, তুমি তোমার আইডি ওপেন ক্লোজ করে দিছো, তারপর তুমি তোমার আইডি কে আবার ওপেন করলা, যখন তুমি প্রোগ্রামকে রান করবা তখন কিন্তু সে i is equal to, যেখানে সে থেমে গেছিল সেখান থেকে স্টার্ট হবে না, সে কিন্তু আবার i is equal to 0 থেকে স্টার্ট হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন তুমি এটাকে পাওয়ার অন করবা তখন অটোমেটিক্যালি সব রিসেট হয়ে যাবে। তারপর হচ্ছে প্রোগ্রামেবল ব্রাউন আউট ডিটেকশন, এটা বোঝার দরকার নাই, জাস্ট মনে রাখো পাওয়ার অন রিসেট। ইন্টারনাল ক্যালিব্রেটেড অসিলেটর, এটার ভেতরে একটা অসিলেটর আছে যেটা ইন্টারনালি ক্যালিব্রেট করে দি এন্টায়ার সিস্টেমকে। ঠিক আছে, এক্সটার্নাল ইন্টারনাল ইন্টারাপ্ট সোর্সেস। ঠিক আছে, ইন্টারাপ্ট কি আমরা জানি, আমরা কি আর্কিটেকচারে পড়ছি ইন্টারাপ্ট কি? জি স্যার। তা তো জানো। ঠিক আছে, যে আমরা মানে যদি না জেনে থাকো সহজ ভাষায় বলি, যে তুমি ধরো একটা গেম খেলতেছো কম্পিউটারে, গেম খেলার তুমি গেম খেলতেছো, হঠাৎ করে তুমি এই যে এসকেপ কিটা প্রেস করলা, আমার প্রোগ্রাম কি ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে না? সো কোনো একটা কমন ফ্লোকে আমরা যদি একটু বাধা দেই সেটা ইন্টারাপ্ট হয়। এখন ধরো আমি যে গেমের মধ্যে সামনে আগাই পেছনে আগাই, এটাও কিন্তু একটা ইন্টারাপ্ট। ঠিক আছে, ওই গেমে কিন্তু ওই ক্যারেক্টারটা দাঁড়ায় আছে চুপচাপ, নড়তেছে না, কিন্তু এই যে তুমি তার নর্মাল ফ্লোটাকে তুমি বাধা দিচ্ছ কিভাবে, ফরওয়ার্ড কি প্রেস করে, ফরওয়ার্ড কি প্রেস করলে সে কি করতেছে, নর্মাল ফ্লোটাকে চেঞ্জ করে সে সামনে আগাচ্ছে। তো বেসিক্যালি এরকম আমাদের মাইক্রো প্রসেসরের ভিতরে এক্সটার্নাল ইন্টারনাল ইন্টারাপ্টের সোর্স থাকে। 6 স্লিপ মোডস। ঠিক আছে, স্লিপ মোড মানে হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, যে এনিথিং যেটা দ্বারা আমার পিসির পারফরমেন্স কে আমি কমাতে পারি সেটাকে আমি স্লিপিং মোড বলবো। এই যে আমি ধরো আমার পিসি কে যদি একটু পরে দেখি যে ব্যাটারি লো হয়ে যাচ্ছে আমার ল্যাপটপের, তখন আমি যদি বলি যে হ্যাঁ আমি ব্যাটারির সাথে পারফরমেন্সকে কম্প্রোমাইজ করবো, ব্যাটারি লাইফ সাইকেল বাড়াবো, পারফরমেন্সকে কমায় দিব, সেটা হচ্ছে এক ধরনের স্লিপিং মোড। ঠিক আছে, সো বেসিক্যালি এনিথিং দ্যাট আই ইউজ টু চেঞ্জ দি পারফরমেন্স অফ মাই প্রসেসর, কম্পিউটার, হার্ডওয়্যার, এনিথিং, সেটার ওই ফিচারটাকে আমি বলতে পারি স্লিপিং মোড। ঠিক আছে, ওকে। এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিছে। ঠিক আছে, অ্যাডভান্টেজ কি, 8 বিট 16 বিট, তার মানে হচ্ছে সে কমপ্লেক্স, তার একটা আর্কিটেকচার আছে, মানে সিম্পল আছে বাট সে হচ্ছে কিছুটা, যে দেখো 32 বিট। ঠিক আছে, মানে সে হচ্ছে 8 বিট অথবা 16 বিটের হয়, সে হচ্ছে তার আর্কিটেকচার হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পল, যেটা তুলনামূলকভাবে 32 বা 64 বিট থেকে, মানে 32 বা 64 বিটের প্রসেসর ইজ কমপ্লেক্স, আমাদের মাইক্রো কন্ট্রোলার হয় 8 বিট বা 16 বিটের, যেটা হচ্ছে সিম্পল। অলরাইট, রেডিলি ইউজেবল। ঠিক আছে, জিনিসটা অনেকটা ইউজেবল, এবং অ্যাডিশনাল কম্পিউটিং কম্পোনেন্টস তুমি এটাকে সাথে অ্যাড করতে পারবে। ঠিক আছে, জিনিসটা কোড এফিশিয়েন্ট, কারণ এটা 31টা রেজিস্টার থাকে। ঠিক আছে, যেটা সরাসরি এলইউর সাথে কানেক্টেড। আর হচ্ছে অপটিমাইজড ফর এভিআর, ওই যে একটা নাম বলছিলাম না আজব জার্মান, এলফেন এডগার ওয়ান্ডার কি জানি একটা নাম, আমি জানি না টু বি অনেস্ট, কিন্তু এটা জার্মান নাম। ঠিক আছে, তো ওই জার্মান, ধরো ইন্টেলের তো কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন সেট আছে, রাইট? তো ওই কোম্পানিরও, ওই এভিআর কোম্পানিরও কিছু স্পেসিফাইড ইনস্ট্রাকশন সেট আছে। তো ওই ইনস্ট্রাকশন সেট দিয়ে তুমি আসলে তার কাছ থেকে অপটিমাইজড পারফরমেন্স পাবা। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ল্যাক অফ পারফরমেন্স। ঠিক আছে, স্বাভাবিক, এটা তো মাইক্রো কন্ট্রোলার, সে তো আর বেশি কাজ করবে না, সে তো অল্প কাজই করবে, রাইট? সো সুবিধা কি, সুবিধা হচ্ছে এটার আর্কিটেকচারটা সিম্পল, তারপর হচ্ছে এটা অনেক ইজিলি ইউজ করা যায়, তারপর হচ্ছে এটার কোড এফিশিয়েন্টলি রান হয়, আর এটাতে তুমি এভিআর এভিআর ইনস্ট্রাকশন সেট ইউজ করলে অপটিমাইজ পারফরমেন্স পাবা। সুবিধাগুলো আমি আবার বলতেছি সহজ ভাষায়,
সুবিধা হচ্ছে এটার আর্কিটেকচারটা সিম্পল, কারণ এটা 8 বিট। দ্বিতীয়টা হচ্ছে এটা তুমি ইজিলি ইউজ করতে পারবা, অ্যাডিশনাল কম্পোনেন্টসও অ্যাড করতে পারবা, এটাতে কোডটা এফিশিয়েন্টলি রান হয়, আর এটাতে তোমার এভিআর ইনস্ট্রাকশন সেটটা প্রসেসরকে অপটিমাইজ পারফরম্যান্স হেল্প করতে সাহায্য করে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, যেটা হচ্ছে সব মাইক্রো কন্ট্রোলারের ডিসঅ্যাডভান্টেজ, যে এটাতে পারফরম্যান্সটা কম থাকে। ঠিক আছে, ওকে। এখানে কম্পারিজন করা হয়েছে, আমার কম্পারিজন লাগবে না, আমি আসলে এগুলা পড়াবো। ঠিক আছে, এটা লাগবে। আচ্ছা, রিকোয়ার্ড অ্যাকুইজিশন, ঠিক আছে, এগুলা হচ্ছে হয়তো আমাদের হয়তো আজকে যখন প্র্যাকটিক্যাল থাকতো আমরা হয়তো সেটা বলতাম যে তোমাদের এগুলো কিনা লাগবে। ঠিক আছে, এখানে আরডুনো উনো কিনা লাগবে। আমি এখনো জানি না যে আমাদের কি বাসায় বসে বসে এটা প্রোগ্রাম করতে হবে কিনা, কারণ স্বাভাবিক এটা অর্ডার দিব অনলাইনে, কারো কিছু হয়ে গেলে সমস্যা। তো আমি এখনো, আমাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই, বাট এখানে হচ্ছে ইনফরমেশন গুলো আছে কোথা থেকে অর্ডার দিবা। যে এখানে একটা আরডুনো উনো তুমি চাইলে কিনতে পারো, ইউএসবি এ টু বি, ঠিক আছে, এটা হচ্ছে ইউএসবি এ পোর্ট, এটা হচ্ছে ইউএসবি বি পোর্ট। অলরাইট, তারপর হচ্ছে আরডুনো আইডিই, ঠিক আছে, আরডুনো আইডিই তুমি ডাউনলোড করতে পারবে এখান থেকে। হ্যাঁ, যেটাতে আমরা আসলে আরডুনোকে কোড করব। ব্রেডবোর্ড, যেটা আমরা আসলে মূলত আমাদের সার্কিটরির জন্য ইউজ করব। জাম্পার ওয়্যার, অবশ্যই জানো এটা কি। আর হচ্ছে ডিফারেন্ট সার্কিট এলিমেন্টস, এই জাস্ট এই যে এটা হচ্ছে পুশ সুইচ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি জানি বলে এটাকে, কি রেজিস্টার জানি বলে এটাকে, ভুলে গেছি স্যার, জানি কি বলে, কেউ বলতে পারবে? ভ্যারিয়েবল রেজিস্টার, ঠিক আছে, বলে বসছে। এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টার, এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে রেজিস্টার, এটা হচ্ছে তোমার প্রবাবলি, ইফ আই এম নট রং, ইটস আ লাইট এমিটিং রেজিস্টার, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। আর এটা হচ্ছে তোমার এলইডি। অলরাইট, এগুলো হয়তো লাগতে পারে আমাদের বিভিন্ন সিগন্যালকে মেজার দেখার জন্য বা চেঞ্জ করার জন্য। অলরাইট, সো এটা এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে আসলে আমরা কিভাবে কানেক্ট করি, এটা ছবি দেওয়া। ঠিক আছে, এই যে আরডুনোকে আমি কানেক্ট করছি, পাওয়ার সাপ্লাই দিছি পিসি থেকে, এবং এখানে আমি আসলে কোড আপলোড করতেছি, এবং এটাকে আমার আসলে মেইন পাওয়ার সাপ্লাইয়ের সাথে দেখো, এখানে আমি বিভিন্ন রেজিস্টার দিয়ে এখানে আমি আউটপুট জেনারেট করতেছি। বুঝতে পারছো? তো এখানে আসলে মূলত আমি ব্রেডবোর্ডের থ্রুতে এটার আউটপুটটা দেখতেছি। ওকে, আর এই এটা হচ্ছে আমাদের আরেকটা, তোমার বলতে পারো একটা মাইক্রো কন্ট্রোলার বলা যায়। ঠিক আছে, এটা আসলে কি কাজ করতেছে আমি জানি না, বাট এটা একটা রেজিস্টার হতে পারে। ঠিক আছে, বা একটা যে কোনো একটা এন্ড গেটও হতে পারে, বিভিন্ন। লেটস সি, আমাদের আসলে বলে নাই। এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল দিছে, যেখানে আমাদের এখানে একটা মাইক্রো ইন্টিগ্রেটেড আছে, ধরো একটা আরডুনো একটা কিছু আছে, এখানে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে আছে 3টা, এখানে আমরা কোনো একটা আউটপুট দেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো মাইক্রো কন্ট্রোলার যে আমরা নিব, এই যে মাইক্রো কন্ট্রোলার আমরা কাজ করব, আমরা আসলে মাইক্রো কন্ট্রোলার দিয়ে যদি খালি তোমার ধরো এন্ড গেটের কাজ করি, আমরা যদি মাইক্রো কন্ট্রোলার দিয়ে তোমার অর গেটের কাজ করি, সেটা আসলে আমাদের মাইক্রো কন্ট্রোলার দিয়ে করা ঠিক হবে না। ঠিক আছে, কারণ কি, মাইক্রো কন্ট্রোলারের কিছু কারেক্ট ইউজ আছে। ঠিক আছে, কারেক্ট ইউজ হচ্ছে যে ইন্টেলিজেন্স ইজ রিকোয়ার্ড ইন আ সিস্টেম। তুমি মাইক্রো কন্ট্রোলার দিয়ে একটা কিছু ডিজাইন করলা, সেটাতে কোনো এক্সট্রা ইন্টেলিজেন্স নাই, সেক্ষেত্রে আসলে তোমার এটা কোনো ফ্রুটফুল ডিজাইন হবে না। আমি একটা এন্ড গেট বা একটা অর গেটের কাজ করার জন্য মাইক্রো কন্ট্রোলার ইউজ করতে পারবো, শুধুমাত্র ওই কাজটা করার জন্য আমাকে অবশ্যই কোনো না কোনো লেভেলের ইন্টেলিজেন্স থাকতে হবে আমার কাজের মধ্যে। কমপ্লেক্সিটি অফ আ সিস্টেম ইজ রিডিউসড ওয়েন ইউজিং ওয়ান। এখন ধরো আমি মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করে একটা সিস্টেম তৈরি করলাম, সিস্টেমটা আরো কমপ্লেক্স হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমার মাইক্রো কন্ট্রোলার ইউজ করে লাভ নেই। ঠিক আছে, যদি আমার মাইক্রো কন্ট্রোলার ইউজের জন্য যদি আমার সিস্টেমের কমপ্লেক্সিটি বেড়ে যায়, আমার মাইক্রো কন্ট্রোলার ইউজ করার কোনো ভ্যালুই থাকে না। রাইট, the cost of microcontroller is less than using a discrete component to do the same job. ঠিক আছে, এখন আমি ধরো পার্ট বাই পার্ট কিনে একটা সিস্টেম বানাচ্ছি, সেটাতে হবে কি, এই যে আমি তোমাকে বললাম যে এন্ড গেটের কাজ আমি মাইক্রো কন্ট্রোলতে করা ঠিক না, কিন্তু আমি যদি চিন্তা করি একটা জিনিস যে আমি এন্ড গেট নিব, আমি অর গেট নিব, হ্যাঁ, আমি একটা বিশাল অ্যারিথমেটিক, আমি একটা এলিউ তৈরি করব, যেটা হচ্ছে তোমার 2 বিটের ইনপুট নিবে, হ্যাঁ, আর 2টা ইনপুট নিবে, সে দুইটা 2 বিটের ইনপুট নিয়ে সে একটা অ্যাডিশন শো করবে। এই যে আমি যখন এই অ্যাডারটাকে তৈরি করব, এই অ্যাডারটাকে তৈরি করা অনেক কমপ্লেক্সিটি বেড়ে যায়, কিন্তু দেখো আমি কিন্তু অ্যাডারটাকে সিম্পল মাইক্রো কন্ট্রোলার দিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে, সো এই যে দেখো, ডিসক্রিট কম্পোনেন্ট, ইন্ডিভিজুয়াল ইউনিক কম্পোনেন্ট গুলার যে কাজগুলো হবে সেটা কিন্তু মাইক্রো কন্ট্রোলার একাই করতে পারবে।
এই অ্যাডারটা ডিজাইন করা যে প্যারাটা হবে, ব্রেডবোর্ডে বসানো, তারগুলো ঠিক মতো আইসিতে বসানো, ঠিক আছে, আইসির ভিসিসি আর গ্রাউন্ড দেওয়া, খুবই ঝামেলা। কিন্তু আমি যদি ওই অ্যাডারটার কাজে মাইক্রো কন্ট্রোলার দিয়ে করি, এটা কিন্তু খুবই সিম্পল ভাবে করা যায়, ঠিক আছে। ভ্যারাইটি অফ সেন্সরস এন্ড অ্যাকচুয়েটার্স মাস্ট বি ইন্টিগ্রেটেড ইন দি সিস্টেম, ঠিক আছে। অবশ্যই আমার মাইক্রো কন্ট্রোলারে ভ্যারাইটি ধরনের সেন্সর অথবা অ্যাকচুয়েটার আমাদেরকে বসানো লাগবে। সেন্সর কি জিনিস আমরা জানি, অ্যাকচুয়েটার কি জিনিস আমরা একটু পরে দিব, ঠিক আছে। কমিউনিকেশন উইথ আদার ডিভাইস ইজ নেসেসারি। অবশ্যই মাইক্রো কন্ট্রোলারের থ্রুতে আমি অন্য কোনো ডিভাইসের সাথে কমিউনিকেট করতেছি। লাইন ফলো রোবট, মেজ সলভার রোবট, এগুলোতে কি হচ্ছে, আমরা কিন্তু একটা গাড়ির সাথে আমাদের মাইক্রো কন্ট্রোলারকে অ্যাকচুয়ালি একসাথে বসাচ্ছি, ঠিক আছে। তো এটা এখানে বলছে যে মাইক্রো কন্ট্রোলারের সাথে অন্য ডিভাইসের কমিউনিকেশন থাকা উচিত, অলরাইট। তারপর দেখো, মাইক্রো কন্ট্রোলার ইজ নট দি কারেক্ট টুল, ঠিক আছে। আমাদের মাইক্রো কন্ট্রোলার ইউজ করা উচিত না কোন কোন জায়গায়, যেখানে কোনো ইন্টেলিজেন্স নাই, ঠিক আছে। যে জিনিসটা আরো ইজিলি এবং আরো সস্তা ওয়েতে তৈরি করা যাবে, ঠিক আছে। আর আমি এমন এমন জায়গায় এটা ইউজ করা উচিত না যে জায়গায় অলরেডি অনেক স্লো ফাংশনালিটি আছে, যেখানে টু মাচ নাম্বার ক্রাঞ্চিং ইজ রিকোয়ার্ড, অনেক ধরনের কাজ করতে হবে, অনেকগুলা নাম্বার নিয়ে কাজ করতে হবে, এই সকম জায়গায় আমি মাইক্রো কন্ট্রোলার ইউজ করব না। টু মেনি থিংস গোয়িং অন, অনেক কিছু হচ্ছে একটা সিস্টেমে, এই জায়গায় আমি মাইক্রো কন্ট্রোলার ইউজ করব না। আমি আমার কম্পিউটারের ভিতরে কখনোই মাইক্রো কন্ট্রোলার ইউজ করব না, ঠিক আছে, কারণ ওখানে টু মেনি থিংস আর গোয়িং অন। ওকে, এখানে একটা ফ্লো চার্ট দিছে, ঠিক আছে, যে কোন কোন জায়গায় পাওয়ার সোর্স লাগতেছে, কোথায় কোথায় যাচ্ছে, সেন্সরের পরে আসলে কোথায় যাচ্ছে, তারপর হার্ডওয়্যার আসতেছে, ঠিক আছে, এটা ফ্লো জাস্ট দেখে নিও। আচ্ছা, তো এখন দেখো যে সেন্সরস প্লাস সিগন্যাল, যে আমি স্টার্ট করলাম এখান থেকে, ঠিক আছে, পরে আমার একটা কন্ট্রোল ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে আমার মোটরটা, ধরো এটা অ্যাকচুয়ালি একটা মোটর, ঠিক আছে, মোটরটা একটা আউটপুট দিল, আউটপুটটা সিস্টেম পারফর্ম করলো। এই যে সিস্টেম পারফর্ম করলো, সিস্টেমের তো এখন নতুন একটা স্টেপে আসে, রাইট, নতুন স্টেপটা সে আবার সেট পয়েন্টসে যাবে, সেখানে সে নতুন স্টেপটার ক্যালকুলেশন গুলা বসাবে, সেই ক্যালকুলেশন গুলো ভ্যালু গুলা বসাবে, সেই ভ্যালু গুলো আবার নতুন ভাবে ক্যালকুলেট হবে, আবার মোটরকে সে দিবে, মোটর হচ্ছে চাকাটা ঘুরাবে, চাকাটা ঘোরানোর পরে সিস্টেম একটা নতুন ভ্যালু জেনারেট করবে, সেই ভ্যালুটা সে আবার আমাদের এখানে ইনপুটে দিবে, ইনপুট থেকে নতুন ভ্যালুটা ক্যালকুলেট হবে, এভাবে হচ্ছে আমার লুপটা চলতেই থাকে চলতেই থাকে, ঠিক আছে। সো এখানে কিছু বলা আছে যে মেজার ইম্পর্টেন্ট সিস্টেম ভ্যারিয়েবল, অবশ্যই এখানে কিছু ভ্যারিয়েবল থাকে যেগুলো প্রপারলি মেজার করা লাগবে। দিস মেজারমেন্টস মে নিড টু বি কন্ডিশন ফর ইউজ বাই দি ব্রেইন, ঠিক আছে। এই যে আমি ভ্যালুগুলোকে নিলাম, হ্যাঁ, ধরো আমি আমার সিস্টেমের ভেতরে বলে দিলাম যে আমি ইনপুট নিলাম হচ্ছে 20.5, 20.5 নিলে সেটা অটোমেটিক্যালি আমার মেজারমেন্টের ক্ষেত্রে 20.5 অটোমেটিক্যালি 21 হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে কিছু মেজারমেন্ট আমি কন্ডিশন করতে পারি, হ্যাঁ, ফ্লোর সিলিং ভ্যালুতে আমি কনভার্ট করে, বা মডিউলাস এরকম কিছু ফাংশন ইউজ করে আমি সেগুলো কন্ডিশন করতে পারি। কন্ডিশনিং ইনভলভ স্কেলিং, অফসেটিং, ফিল্টারিং এক্সেট্রা, ঠিক আছে। এই যে এখানে বলছে যে স্কেলিং করতে পারি, অফসেটিং করতে পারি, ভ্যারিয়াস ফিল্টারিং করতে পারি, এগুলা করে করে আমি আমার ডেটাটাকে প্রপারলি দিব আমার সিস্টেমকে, যেন সেটা কিছু ক্যালকুলেশন দেয়, ঠিক আছে। ভেরি বোরিং লেকচার যাচ্ছে আমি বুঝতে পারতেছি, ঠিক আছে, জাস্ট আপাতত দেখো। আচ্ছা, সেন্সরে, আচ্ছা এটা হচ্ছে সেন্সর আর অ্যাকচুয়েটরের ডিফারেন্স। সেন্সরে দেখো কি হয়, সেন্সর হচ্ছে এনার্জি ইনপুট হিসেবে যায়, ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট হিসেবে বের হয়। অ্যাকচুয়েটরে দেখো ইলেকট্রিক্যাল সিগন্যাল যায় আর ইউজফুল এনার্জি, মেকানিক্যাল এনার্জিতে সেটা আউটপুট হয়। সেন্সর কি, আমি যদি চিন্তা করি লাইট সেন্সর, আমার লাইটটা কি একটা এনার্জি না, এনার্জি ইনপুট হিসেবে যাচ্ছে। আর এই যে আমি ভ্যালু দেখতেছি যে আজকে লাইটে কতটুকু কি আছে, প্রোটন আছে, কতটুকু ফোটন আছে, ঠিক আছে, এই যে আউটপুটটা যে আসতেছে ডিজিটাল আউটপুটটা, সেটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে আসে। অ্যাকচুয়েটর, মোটর, এই যে মোটর যে ঘুরে, মোটরে কি যায়, মোটরের ভিতরে কারেন্ট যায়, কারেন্টটা কি, ইটস এন ইলেকট্রিক্যাল সিগন্যাল, রাইট, আমরা যেটা সহজ ভাষায় বলি। তো দেখো মোটরের ভিতরে ইলেকট্রিক্যাল সিগন্যাল যায়, যেটা একটা ফিজিক্যাল এনার্জি অথবা একটা ইউজফুল এনার্জি অথবা একটা মেকানিক্যাল এনার্জিতে আউটপুটটা তৈরি হয়, ঠিক আছে। সো সেন্সর আর অ্যাকচুয়েটরের ডিফারেন্সটা এখানে দেওয়া আছে, অলরাইট, এটা এত পড়া দরকার নাই, জাস্ট আমি যা বলছি তাই। কন্ট্রোলার সফটওয়্যার, এই সফটওয়্যারটা আসলে সাধারণত আমরা এই সফটওয়্যারটা ইউজ করে আমরা এমবেডেড সিস্টেম বা আমাদের মাইক্রো কন্ট্রোলারকে আমরা প্রোগ্রাম করি। কন্ট্রোলার সফটওয়্যারটা সাধারণত সি ল্যাঙ্গুয়েজেই হয়, সি প্লাস প্লাসে কেউ ইউজ করে না, ঠিক আছে। আর তুমি যদি আরো ইন ডেপথ
তুমি যদি মেশিন ল্যাঙ্গুয়েজ লেভেলে কাজ করতে চাও তখন হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, বাট সাধারণত আমরা কম্পিউটার সায়েন্সেই সি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। আর এফপিজিএ ইউজ করে ভিএইচডিএল। ঠিক আছে, ভিএইচডিএল ইজ এ ডিফারেন্ট থিং, এটা ভেরিলগের একটা কোর্স, এটা তোমাদেরকে এখানে পড়ানো হয় না। তো এই অথবা আমরা ভেরিলগ মানে এটা হচ্ছে পুরো একদম চিপ, আমরা যখন চিপ তৈরি করি, চিপ তৈরি করারও কিছু কোড থাকে, হ্যাঁ, ওই কোডটাকে আমরা ভিএইচডিএল বলতে পারি। তো বেসিক্যালি ভিএইচডিএল লেভেলও কাজ করে, এত জানা দরকার নাই। মূলত আমরা আরডুনো বা মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রামিং করব সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, শেষ। আচ্ছা, এখন হচ্ছে আরডুনোটা ইন্ট্রোডাকশন দিছে এখানে। আরডুনোটা কি? আরডুনো ইজ এ প্রোটোটাইপ প্ল্যাটফর্ম